আমি কিছুই করিনি, এরপরেও আপনি আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন। শোয়া থেকে উঠে বসলো ইমরান, বলল, কাদার কি হলো? কি কষ্ট দিলাম? এখনো ইমরান উপেক্ষা করছে। মোনার চোখের পানি দেখে যে ইমরান ছুটে আসে, সে এখনো প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এতটা উপেক্ষা মেনে নিতে পারেনি মোনা। ওড়না চেপে মুখ মুছে নিল। কথা না বলে খাবারের প্লেটটা হাতে নিয়ে বেরিয়ে যাবে, তখন ইমরান বলে উঠল, দরজা লক করে দিয়ে যেও। এই প্রথম মোনা বাচ্চামো করে ফেলল, যা অনুচিত। কথা না বাড়িয়ে টেবিলে খাবারের প্লেট রেখে আলমারি থেকে ব্যাগটা বের করে রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। পেছন দিক থেকে স্বর এলো, কোনো কিছুর অতিরিক্ত ভালো নয়। এখন বাড়ি থেকে বের হয়ে কি আমার মান সম্মান বাড়াবে না কমাবে? বাবাকে কি উত্তর দেবে? ইমরান বের করে দিয়েছে, উনি কিন্তু আমাকে বিশ্বাস করেন। নিজের জেদে বহাল থেকে বাড়ি থেকে বেরিয়ে এলো মোনা। ইফতারের পর সকলে বিশ্রাম নিচ্ছে। ডাইনিং এরিয়া সম্পূর্ণ ফাঁকা। গেট দিয়ে বের হতেই দারোয়ান প্রশ্ন করলো। তাকে বুঝিয়ে রাস্তায় নেমে এলো। শুনশান রাস্তা। কয়েক কদমে এগিয়ে ধূপ করে বসে পড়ল এক কোণে। আজ মোনার সব এলোমেলো লাগছে। এভাবে বাড়ি থেকে বের হওয়ার মতো বাচ্চামো মোনা আজ অবধি করেনি। স্বামীর সাথে অভিমান করে মোনা রাস্তায়। একথা ভাবলে নিজেকে কেমন যেন ছোট, হীনমন্যতা সম্পন্ন মনে হচ্ছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোনা বেরিয়ে এলো। আর ইমরান সাহেব আজ একবারও এগিয়ে এলেন না। মাঝে মাঝে মনে হয় মানুষটা নিজের বলায় থাকতে পছন্দ করেন, প্রত্যেককে তার মন মতো পরিচালনা করেন। ব্যতিক্রম হলে শাস্তি একটাই, নীরব দূরত্ব, যা সবচেয়ে বড় যন্ত্রণা। এই সময়টাতে কোথায় যাবে এই প্রশ্নটাও করল না। যদি মনের কোনো দুর্ঘটনা হয়, হয়তো সব কিছুর ঊর্ধ্বে তার ইগো। বের হওয়ার ব্যাপারে নিজের জেদকে এতটাই গুরুত্ব দিতে হবে যে রুমে অসুস্থ স্বামী আছে, তার সেবার চেয়েও বেরিয়ে যাওয়াটা অধিক প্রয়োজনীয় মনে হলো। আচমকা পরিচিত আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে দেখে তার পাশে রাস্তার উপরে বসে আছে মানুষটা। মোনা চমকে গিয়ে তাকিয়ে আছে। বড় বড় চোখ করে তাকিয়ে বলল, আপনি এখানে? কোথায় আশা করেছিলেন আমাকে, ম্যাডাম মোনালিসা? এখন কি আমি সুপারম্যান যে আপনার পিছু পিছু উড়ে চলে আসবো? মাথার যন্ত্রণায় চোখ খুলতে কষ্ট আর পায়ের ব্যথায় হাঁটতে কষ্ট। এতখানি আসতে বেশ কষ্ট হয়েছে আমার। আপনার কি আর ওসব চিন্তা আছে? কোথাকার কি সুদর্শন, ভদ্র, ওসব নিয়ে ইফতারের পর থেকে আলোচনা। অনেকদিন পর আজ এত দূর ঢাকার বাইরে গেলাম কাজে। আসার পর একবার জিজ্ঞেস করা হয়েছে, ইমরান সাহেব ভালো আছেন? আপনার শরীর কেমন? অভিমান হওয়াটা কি স্বাভাবিক নয়? মোনা জোরে কেঁদে বলল, আপনি আমায় সেই সময়টুকু দিয়েছেন, রুম থেকে বের করে দিয়েছেন উল্টো অপমান করে। আল্লাহ আল্লাহ, মাফ করো মোনালিসা, আমি তোমাকে বের করে দিয়েছি। বলেছি দরজা আটকে বাইরে গল্প করো। দুটো তো এক হলো। আচ্ছা, এতটুকু বলেই ইমরান পুনরায় চুপ। মোনা মৃদু চিৎকার দিয়ে বলল, আবার চুপ হলেন কেন? তোমার ফোন। মোনা হাতের দিকে তাকিয়ে দেখে ওই ড্যানিয়েল আবার কল করেছে। এবার মোনা রেগে গিয়ে কল কেটে দিয়ে যাচ্ছে তাই ভাষায় বকলো। ইমরান হেসে বলল, হি ইজ আ ক্লায়েন্ট, ইউ হ্যাভ টু হ্যান্ডেল হিম স্কিলফুলি, ওকে? পারবো না, আর করবো না এসব বিজনেস। ইমরান দম ফেলে ক্র্যাচে ভর দিয়ে দাঁড়িয়ে বলল, আমাকেও তো রাস্তায় নামালে, তাহলে আমিও বলি করবো না বিজনেস। এরপর বিজনেস না করে পুরো পরিবার সমেত রাস্তায় নামবো। পজিটিভ জেদ ভালো, তুমি যা করছো পুরোটাই নেগেটিভ। প্রসঙ্গ বদলে ভেতরে চলো, শরীর বেশ খারাপ আমার। আপনি যান, আপনার বাড়ি, আপনার রুম, আপনার মর্জি। ড্যানিয়েলকে এতটাই সুদর্শন যে পা ভাঙার স্বামীকে আর ভালো লাগছে না? বিকেলের পর থেকে তোমার ঘর, রুম সব আমার বানিয়ে দিলে। অন্তরাত্মা কেঁপে উঠল। বসা থেকে দাঁড়িয়ে রাস্তার মাঝে ঝাপটে ধরল ইমরানকে। আশপাশে অল্প কিছু মানুষের আনাগোনা, সবাই তারাবি পড়তে গিয়েছে মসজিদে। মোনা জড়িয়ে ধরে বলল, আমার মন খারাপ হয়েছিল তাই বেরিয়ে এসেছি, বাসায় যেতাম না তো। আর এভাবে কখনো বলবেন না ইমরান সাহেব, আমিও আর বের হব না, আপনি মারলেও যাব না। চুপ! আমি কখনো এই হামিং বার্ডের গায়ে হাত তুলতে পারি? ভেতরে চলো, রুমে যেয়ে ভালোবাসবে। রাস্তায় মানুষ অদ্ভুত ভাবে দেখছে। মানবিমান শেষ করে দুজনে এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে। এর মাঝে গল্প জুড়ে দিয়েছে আজকের মিটিংয়ের। ইমরান কিঞ্চিত হাসছে গল্প শুনে। রুমে এসে আলমারিতে ব্যাগ রাখতে রাখতে মোনা আঙুল তুলে বলল, খবরদার আমাকে আর পচা কথা বলে কষ্ট দেবেন না, আমি শুধু আমার ইমরান সাহেবকে ভালোবাসি। ইমরান মাথা ঝেঁকে বলল, তারই নমুনা দেখছি। মোনা সামনে গিয়ে কোমরে হাত রেখে বলল, আবার মস্করা করছেন? কি উপায়ে বুঝবো ভালোবাসাটা শুধু ইমরান সাহেবের জন্য? মোনা এগিয়ে এসে ইমরানের কোলে বসে গলা জড়িয়ে ধরল, গাল ফুলিয়ে বলল, এখন কি অগ্নি পরীক্ষা দিতে হবে?
না লাগবে না, চুলে একটু বিলি কেটে দিলে আপাতত এই খালামানিক আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। মোনা আচমকা লজ্জা পেয়ে ঠোঁটের কোণে হাসি লুকিয়ে বলল। একটু আদর করে দিই। ইমরান বেশ লজ্জা পেয়ে ওপর নিচ মাথা তুলিয়ে বলল। অবশ্যই, কেন নয়, আজ ইমরানের কপাল খুলেছে। ইমরানের গাল দুটো আঁচলে তুলে প্রথমে ডান গালে পরে বাম গালে চুমু দিয়ে উঠে দাঁড়ায় মোনা। ইমরানের বদন জুড়ে হাসির ছটা, ভ্রু নাচিয়ে নিঃশব্দ প্রশ্ন। আর কিছু? মোনা ইশারায় ওপর নিচ মাথা ঝাঁকালো। আরও আছে। কৌতূহলী ইমরান ইশারায় প্রশ্ন শুধায়। কি? মোনা পুনরায় ইমরানের একেবারে সন্নিকটে এসে টুক করে ঠোঁটে চুমু দিয়ে রুম থেকে পালিয়ে যায়। ইমরান নিজেই লজ্জা পেয়ে গেল এই মেয়ের কাণ্ডে। শব্দ করে হেসে বলে, চুলে বিলি কেটে দেওয়া বাকি তো, পালালে কোথায়? মধ্যরাত 2টো, কনফারেন্সে 2জন, আলোচনার বিষয়বস্তু পাটনগর জমিদার বাড়ি। আজ ইমরান গিয়েছিল জমিদার বাড়ি দর্শনে। পুরো বাড়ি ঘুরেও পুরনো জিনিসপত্র ব্যতীত তেমন কিছু আবিষ্কার করতে পারেনি। ওপাশ থেকে প্রশ্ন করল, আমার মনে হচ্ছে তুই ঠিকভাবে চেক করিসনি। বাড়ির নিচের পোর্শন দেখেছিস? ইমরান জানালো, নিচের পোর্শন কই পাবো ওভাবে? কয়েকটা গুদাম ঘর, তাও খালি, কিছুই নেই। আমার পোড়া বাড়িটার কথা মনে আছে? ওটা কিন্তু দেখতে এমন পুরনো বাড়ি ছিল, অথচ দ্বিতীয়বার গিয়ে চেক করে দেখার পর বের হলো ওটা একটা মাদকদ্রব্যের সাম্রাজ্য ছিল। সেই সাথে ওখানে সব পাপ কাজ হতো, মানুষ মেরে ঝুলিয়ে রাখা হতো, এক একটা কঙ্কাল চড়া দামে বিক্রি হতো। ইমরান চিন্তিত হয়ে বলল, না রে নাফি, ওরকম কিছুই নেই, এতবার চেক দিলাম। আচ্ছা ওয়েট, কলে রবিন এবং সজীবকে নেই, ওরা সেকেন্ড টাইম রিচেক দিতে আজ সেখানে ছিল। ইমরান রবিন এবং সজীবকে যুক্ত করতেই দুজনের মুখভঙ্গি কেমন ভয়ানক দেখা গেল। রবিন হাঁপাচ্ছে, সজীব কলের মধ্যেই পানি গিলছে। নাফিস প্রশ্ন করল, হয়েছেটা কি তোমাদের? সজীব পানি গিলে বলল, স্যার মাত্র এসেছি আমরা, ওটা বাড়ি না, একটা ভূতের রাজ্য। ইমরান এবং নাফিস একসাথে। কি? সোজা সাপটা বলো। রবিন খানিকটা স্বাভাবিক হয়ে বলল, ওখানে রাত নামলো ব্ল্যাক ম্যাজিক শুরু হয়। স্যার, ব্ল্যাক ম্যাজিক বললে ভুল হবে, সরাসরি শয়তান পূজা, দিনের সর্বশান্ত থাকে। আমি আর সজীব বেরিয়ে যাচ্ছিলাম, তখনই দেখি কয়েকজন সাদা কাপড়ে মোড়ানো মানুষ ঢুকছে, মুখ বাঁধা। স্থানীয়রা তো এমনিতেই ও পাশে যায় না। ও মানুষগুলো কয়েকজন ছোট বাচ্চা নিয়ে ভেতরে ঢুকলো। বাচ্চাদের বয়স হবে 14-15। ছেলেগুলোকে আগুনের সামনে বসিয়ে মন্ত্র পড়ছিল আর মেয়েগুলোকে পাশের রুমে ঢুকিয়ে দিল। স্যার, এরপর যা দেখলাম। নাফিস প্রশ্ন করল, কি হয়েছে বলো? সজীব ভেজা দু চোখ মুছে বলল, স্যার মেয়েগুলোকে ভেতরে রেপ করা হচ্ছে। ইমরান মুখ দিয়ে বের করল, ইন্নালিল্লাহ। স্যার মানুষ না? নাফিস প্রশ্ন করলো হতবম্ব হয়ে, মানে কি? মানুষ না তো কি? চোখে দেখি না স্যার, মনে হয় কি শয়তান বা জিন। স্যার অদ্ভুত কিছু। আমি আর রবিন ভয়ে পালিয়ে এসেছি। ওদের গোঙানের আওয়াজ কি ভয়ঙ্কর। বোধহয় অদৃশ্য কিছু মেয়েগুলোর উপর পৈশাচিক শারীরিক নির্যাতন চালাচ্ছে। মেয়েগুলোকে সাদা কাপড়ে ঢেকে দিয়েছে। আমি জীবনেও ভুলব না। জীবনে এত এত জিনিস দেখেছি, কিন্তু এমন দেখিনি। এত ডিল করেছি, হাতিয়ার চালিয়েছি, হাত কাঁপেনি। আজ মনে হলো প্রাণ নিয়ে উল্টো পালিয়ে আসাটা অনেক দুঃসাধ্য। স্যার, ওরা শয়তান পূজা করে, আর দস্তগীর সেখানকার সবচেয়ে বড় স্পন্সর। বাড়িটার নামে আপনাদের স্যার, কাজ তো যা করার ওরা করেছে। এসব কাজ নাকি ওই বাড়িতে আজ প্রায় বছর 5 ধরে আসছে। কই পেলে এই খবর? ওরাই কার সাথে যেন নতুন ডিল করছিল ফান্ডিংয়ের জন্য, সেখানে উচ্চারণ করেছে। আরেকটা ব্যাপার স্যার, কয়েকটা দামি গাড়িতে করে আসা মানুষজন সেখানে যুক্ত আছে। মানে এদের ফান্ড দেওয়ার জন্য অনেক পটেনশিয়াল ইনফ্লুয়েন্সিয়াল লোকজন আছে। মুখ ঢেকে আসে সবাই, মুখ ঢেকে চলে যায়। কি সব শয়তানি মন্ত্র জপে। স্তব্ধ চারপাশ। নাফিসের মুখে হাত। ইমরান দুশ্চিন্তা নিয়ে বলল, আল্লাহ রক্ষা করো, বাংলাদেশে এসব চর্চা হচ্ছে আমরা জানি না। সমূলে উৎপাদন না করলে তো ক্ষতি বাড়বে। নাফিস, আমার যতদূর মনে হচ্ছে ওরা শয়তান বা ইফরিতের বংশধর বাড়াচ্ছে। স্বাভাবিক জীবনচক্র পুরোপুরি ব্যাহত হচ্ছে।
আল্লাহ মাফ করার মালিক, এতে ধারে কাছেও তো ঘেঁষা যাবে না। নাফিস চমকে প্রশ্ন করল। এটা কি করে সম্ভব? জিন আর মানুষ? ইমরানের চিন্তিত উত্তর। সম্ভব, ইলুমিনাতিতে স্বাভাবিকভাবে সম্ভব নয়, তবে জাদু করে সম্ভব। সেসবে না যাই, কিন্তু প্রতিকার কি? নাফিস আশ্বাসের গলায় বলল। আমি খুব ভালো কিছু আলেম, ইসলামিক স্কলারদের চিনি, ওদের শরণাপন্ন হতে হবে। আচ্ছা, ও কি চাচ্ছে বলতো? দুনিয়াতে এত কাজ থাকতে শয়তানকে বেছে নিল কেন? আমারও তাই প্রশ্ন। এত কিছু থাকতে শেষে কিনা শয়তান? ওদের সবার মাঝে এমন ধারা অব্যাহত আছে। এ সবকিছু করতে বলে আনারকলি ফুপুর জীবনটাতে ঝড় নেমে এসেছিল। সবকিছুর বিপরীত প্রতিক্রিয়া আছে। নাফিস প্রত্যুত্তরে বলল। আমাদের দেশের অনেক ইনফ্লুয়েন্সিয়াল লোকজন এসব করে শুনতাম ক্ষমতা লাভের আশায়, অথচ আজ সত্যতা ও বেরিয়ে আসলো। রবিন বলল। স্যার, আমি শুনছি এসবের পরে নাকি মানুষ অমর হয়। ওই গোস্তগির অমর হতে চায় মনে হয়। সিনেমাতে দেখেছি মানুষের রক্ত খায়, কলিজা খায়, আরও কত কি। ইমরান ধমকে বলল। চুপ থাকো, চত্ব সব। মানুষ মরণশীল। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শয়তানের পূজা করুক আর জিনের পূজা করুক, মরতে তো হবে সবাইকে। সেই সাথে মানুষ এবং জিনের কাছে হিসাব নেওয়া হবে। কথা হচ্ছে আমাদের সাবধানে থাকতে হবে। কেউ কোনো মুখ খুলবে না। এই কথা ছড়ালে বিপদ। এই গোপন আস্তানার সম্প্রসারণের জন্যই ওর জমিদার বাড়ি চাই। আর আমি কি বোকা, ভাবলাম যাক, ও এত যখন চাইছে ওকে ওটা দিয়ে দেব। আমার কি কাজ? এখন তো মনে হচ্ছে আল্লাহ আমাকে বাঁচিয়েছে। এই বাড়ি দিলে তো নিজের অজান্তে পাপ কাজে লিপ্ত হয়ে যেতাম। ওর মেয়েটার কোনো খোঁজ পেলে রবিন? মেয়েটা ওর কাছেই থাকে, কথা কম বলে, মা মা করে কাঁদে। 10 বছর হবে বয়স। আল্লাহ বাচ্চাটাকে ওর হিংস্রতা থেকে রক্ষা করুন, আমিন। নিজেদের মাঝে আলাপ শেষ করে কামরা জুড়ে পায়চারি করছে ইমরান। মন অস্থির হয়ে উঠেছে। আচমকা ফোনে মেসেজ এলো। মেসেজ ওপেন করতেই লেখা উঠল, She is so nice. I like her attitude. মাথার মাঝে কিছু একটা খেলে গেল। ইমরান আচানক মোনার ফোন ধরল। পাসওয়ার্ড ইমরানের জানা, EE+DC। এমন অদ্ভুত পাসওয়ার্ডের মানে জিজ্ঞেস করতেই উত্তর দিয়েছিল, ইমরান এবং মোনা দুই নামের অ্যালফাবেটের যোগফল 55 এবং 43। ইংরেজি 55 হলো EE এবং 43 হলো DC। উত্তরে ইমরান বলেছিল, যদি বীজগণিতের জনক আল খারেজমি বেঁচে থাকতেন, তোমাকে কাছে ডেকে নিয়ে নিশ্চিত দোয়া করে দিতেন। মোনা হেসে বলল, খারেজমির পরিবর্তে আপনি দিয়ে দিয়েন ভালোবাসা। ভাবতে ভাবতে আজ কোনো রকম অনুমতি ব্যতীত পাসওয়ার্ড দিয়ে ফোন খুলে কাঙ্ক্ষিত নাম্বার নিয়ে ইনফরমেশনের জন্য পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর নাম্বারের স্বত্বাধিকারীর সম্পূর্ণ তথ্য সামনে এলো। ইমরান কোনো ক্লু খুঁজে পেল না। নিজের অজান্তে মনের গ্যালারিতে চাপ দিল। আজকের মিটিংয়ে মা ছেলের কয়েকটা ছবি দেখে আনমনে হেসে উঠল। অকস্মাৎ চোখ আটকে গেল একটা ফেসে। শ্বাসরুদ্ধ করা অবস্থা মনে হলো। বিড়বিড় করে উচ্চারণ করল, ইন্নালিল্লাহ, ইয়া আল্লাহ, রক্ষা করো আমার স্ত্রী সন্তানকে। মাথায় হাত দিয়ে মোনার ফোন হাতে নিয়ে মিনিট পাঁচেক নীরব ছিল। ঘুমে আচ্ছন্ন মোনাকে বুকে জড়িয়ে শুয়েছিল কিছুক্ষণ। এরপর উঠে গিয়ে ছেলের কামরায় ঢুকে ছেলের মাথার পাশে বসেছিল খানিকক্ষণ। ছেলেকে আদর করে অশান্ত মনকে শান্ত করতে সামলে দাঁড়িয়ে পড়ল। অদৃশ্য শক্তির সাথে কি করে মোকাবেলা করবে? সারাদিন স্টাডি রুমে এবং কনফারেন্সে কাটিয়েছে। বাসায় সবকটা মহিলা সদস্যকে কাজে লাগিয়ে দিয়েছে। কোম্পানি বন্ধ, মোনালিসার শোরুম বন্ধ ঘোষণা করেছে। ঈদের আগের দিন সবাইকে ব্যস্ততায় ডুবিয়ে তথ্য অনুসন্ধানে বসেছে মোনার একান্ত পুরুষ। যা যা তথ্য পেল চমকে গিয়েছে। নতুন একটা অধ্যায় উন্মোচন হলো। ইমরানের ঠোঁটের কোণে হাসি। উঠে জানালার কাছে দাঁড়িয়ে হিসেব মিলিয়ে আপন মনে বলল, এখনো সেই পুরান ব্রেন নিয়েই চলছ, বোকা দস্তগীর। আজ অবধি কেউ কখনো ভুল পথে সফল হয়নি। ডক্টর ফস্টারের পরিণতির কথা যদি জানতে, শয়তানের উপাসনায় নামতে না। স্টাডি রুমের দরজায় আঘাত হওয়াতে দরজা খুলে বের হতেই দেখে ঈশান দাঁড়িয়ে আছে। বাবাকে সাইড দিতে বলে নিজে ঢুকে দরজা আটকে দিল। বাবার হাত ধরে টেনে এনে বলল, পাপা, মাত্র আসরের সালাত আদায় করে এলাম। জানো, সকাল থেকে দ্বিধায় ভুগছিলাম তোমাকে বলবো কিনা। এখন আর পারলাম না নিজেকে সামলাতে।
মনে হলো তোমাকে না বললে ভুল হতে পারে অনেক বড়। ইমরান ভ্রুকুচকে ছেলের হাত ধরে বলল, কি হয়েছে প্রিন্স, পাপাকে বলো তো। হয় হাসরের মাঠে মহান আল্লাহর নির্দেশে, এর আগে না। কি বলছো প্রিন্স? পাপা কি হয়েছে শোনো, কাল আমার ফেসবুক আইডি নিয়েছিল, গল্পের ছলে আমাকে একটা গ্রুপে অ্যাড করে, সেখানে কি সব সিম্বল। আমি প্রথমে একদম নজরে টানিনি, পরে গুগল করে দেখি সব স্যাটানিক সিম্বল। জানো ওখানে অনেক ইনফ্লুয়েন্সিয়াল মানুষদের সন্তানরা আছে, ওরা প্রত্যেকে ড্যানি আঙ্কেলের ফ্যান। আঙ্কেল নাকি ম্যাজিশিয়ান, ওনার একটা শো আছে ঈদের তৃতীয় দিন, সবাইকে ইনভাইট করেছে, সেখানে নাকি তিনি মৃত মানুষকে জীবিত করে দেখাবে। অনেকে তাদের দাদা দাদি বন্ধু বড়দাদা এদের ছবি পাঠাচ্ছে, আমাকে জোর করে বলল দাদা দাদিকে দেখাবে। আমি যাব কি না পরে জানাবো জানিয়েছে, কারণ আমার প্রোগ্রাম আছে ঈদে। কোনো মতে কথা বলে গ্রুপ থেকে বের হলাম। পাপা কিভাবে পসিবল কাউকে জীবিত করা? ইমরান হাসছে। ঈশান বাবাকে দেখে অবাক, এত বড় একটা ঘটনা অথচ বাবা হাসছে। প্রশ্ন করল, পাপা হাসছো কেন? আমার বুকে হাত দিয়ে দেখো, ধুকপুক করছে। ইমরান হাসি থামিয়ে বলল, অনেক। আচ্ছা অপেক্ষা করো, পাপা ভয় কাটিয়ে দিচ্ছি। জিনের অস্তিত্ব আছে এটা তো জানো? জানি। জিন জাতি স্বভাবে দুরকম, ভালো এবং খারাপ। মহান আল্লাহ বলেছেন মানুষের এবং জিনদের কাজের হিসাব নেবেন। ভালো জিনরা আমাদের মতো ইবাদত বন্দেগী করে, নামাজ রোজা করে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে। অপরাধ করলে আমাদের জন্য যেমন জান্নাত এবং জাহান্নাম, ঠিক তেমনি জিনদের জন্য তা প্রযোজ্য। শাস্তি থেকে কিন্তু কেউই রেহাই পাবো না, বুঝলে বাবা? এখন তোমার প্রশ্ন থাকতেই পারে, জিনদের কেন আমরা দেখি না? আমরা জিনদের দেখতে পাই না, এর কারণ তারা অদৃশ্য। জিনদের আদি পিতা শামুমকে তৈরি করে আল্লাহ তাআলা বলেছিলেন, তুমি কি চাও, তোমার কামনা বলো। তখন সে বলেছিল, আমরা মানুষদের দেখব কিন্তু তারা আমাদের দেখতে পাবে না। এবং আরেকটি হলো, আমাদের বৃদ্ধরাও যেন যুবক হয়ে যায় মৃত্যুর পূর্বে। তাই জিনেরা মৃত্যুর আগে যুবক হয়ে মৃত্যুবরণ করে। এবং এই একটা কারণে আমরা জিনদের দেখতে পাই না, তারা অদৃশ্য। বাকি রইলেও তাদের ভয় পাওয়ার ব্যাপার। শোনো বাবা, জিনদের থেকেও মানুষ ভয়ঙ্কর। এরা জিনদের ব্যবহার করে অপশক্তির অধিকারী হয়ে স্বজাতির ক্ষতি করে। এখন বলো, ভয়ঙ্কর মানুষ না জিন? মানুষ একে অপরকে কুপিয়ে জখম করে, জিনকে শুনেছ কোপাতে? তুমি জিনের ক্ষতি প্রাথমিকভাবে না করলে জিন তোমাকে শারীরিকভাবে আঘাত করবে না। সে তোমাকে ইন্ধন দেবে, খারাপ কাজ করার জন্য মনকে উৎসাহিত করবে, তবে তোমাকে শারীরিক আঘাত খুব একটা করবে না। কারণ জিনরাও জানে তাদের প্রত্যেকটি কাজের হিসাব মহান রবকে দিতে হবে, বুঝলে? তাহলে পাপা জীবিত হওয়ার ব্যাপারটা? আমাদের প্রত্যেকের সাথে একটি করে জিন আছে, একে কারিন জিন বলে। এই জিনের কাজ হলো আমাদের ভালো কাজে অনুৎসাহিত করা। দেখো না, মনে মনে হাজারটা খারাপ চিন্তা আসে। নামাজে ভুল করি, নিষিদ্ধ কাজ করে বসি, নিজের অজান্তে মানুষকে আঘাত করি, খাবার শুরুর আগে বিসমিল্লাহ বলি না, ভালো কাজে শুকরিয়া আদায় করি না। এই সব কিছুতে তার যোগসূত্র। মানুষের মৃত্যুর পরেও তার কারিন জিন বহু বছর বেঁচে থাকে, আর ম্যাজিশিয়ান সেই সুযোগই কাজে লাগায়। খারাপ জিন কিন্তু শয়তানি। মানুষের মাঝে যেমন শয়তান পূজারী আছে, ঠিক তেমনি জিনের মাঝেও আছে। ইবলিশের কথা তো জানো, যাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম দেওয়া হয়েছে। বেলজেবাব, লুসিফার হিসেবেও চিনি তাকে আমরা। ম্যাজিশিয়ানরা এই কারেন জিনকে বশ করে লুসিফারের সাহায্যে, মানে খোদ ইবলিসের সাহায্যে। এবং যেহেতু মানুষের জিন তার মৃত্যুর পরেও বেঁচে থাকে, সেই জিনিস মৃত মানুষের প্রতিকৃতি নিয়ে সামনে আসে, আর মানুষ ভাবে বাবা মা দাদা দাদি বুঝি জীবিত হলো। পুরোটাই তোমাকে আমাকে বোকা বানানোর খেলা বাবা। পাপা ওরা তো অনেক শক্তিশালী, এভাবে তো অনেক ক্ষতি হতে পারে মানুষের। তা হয় যদি কেউ সেই ফাঁদে পা দেয়, তবে তবে সেসব ম্যাজিশিয়ানদের পরিণতি কিন্তু খুব ভয়ানক হয়। তারা পৃথিবীতেও শান্তিমতো বাঁচতে পারে না। ওই জিন যদি খেপে যায় তাহলে ম্যাজিশিয়ানকে মেরে ফেলে, আর আখিরাতে তার পরিণতি তো জাহান্নাম। ইমরানের মুখে যেন রক্ত নেই, কম্পিত গলায় বলে, পাপা মা। কি হয়েছে মায়ের? বিজনেস ডিল। ইমরান হেসে ছেলের হাত ধরে বলল, চলো, অতিথিরা সবাই চলে আসবে, আমরা একসাথে চাঁদ দেখবো আজ ইনশাল্লাহ। আর মায়ের জন্য দুশ্চিন্তা করো না, মা অর্ডার ক্যান্সেল করে দিয়েছে সকালে। ঈশানের ঠোঁটের কোণে হাসি। ইমরান এক পেশে হাসি দিয়ে মনে মনে বলে, দস্তগীর, তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতার শিরায় শিরায়। তোমার সাথে থাকতেই পারে শয়তানের হাজারটা শক্তি, আমার কাছে আছে আমার সব শুভ শক্তি, যা মহান আল্লাহ প্রদত্ত। তোমার প্রভু শয়তান মহান আল্লাহকে বলেছিল সে যেন মানব দেহের শিরা উপশিরায় প্রবেশ করতে পারে, তা যেন কবুল হয়। আমাদের অবতার প্রিয় বান্দাদের জন্য ক্ষমার বিধান রেখেছেন। তুমি ফাঁদে ফেলে বিপদগ্রস্ত করো, আমরা তবা করে ক্ষমা চেয়ে নেব, দেখি তুমি কত দূর যাও। আকাশের সুন্দর চাঁদ হাসছে। পুরো পরিবার এবং অতিথিরা আজ চাঁদে। ইমরান কর্নারে দাঁড়িয়ে আছে। মোনা সকলের সঙ্গে গল্প করছিল চাঁদের।
বাকিদের গল্পে রেখে চুপি চুপি পেছনে চলে গেল স্বামীর কাছে। ইমরানের হাত ধরে বলল, তাকাব্বা আল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মোবারক। ইমরান এক হাতে আগলে ধরে কাছে টেনে বলল, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বৌজান, ঈদ মোবারক। ধন্যবাদ ইমরান সাহেব, কেন? আমাদের সব সময় আগলে রাখার জন্য। কত বড় একটা বিপদে পড়তাম, আল্লাহ রক্ষা করেছেন আপনার উসিলায়। ভুল করতে করতেই শিখেছি মোনালিসা, তোমরাও শিখবে। যেহেতু কিছুটা অভিজ্ঞতা আছে, যথেষ্ট চেষ্টা থাকবে তোমাদের সাহায্য করার ইনশাল্লাহ। বাধ্য সব মজার ব্যাপার শুনবে। কি? আমরা ভেবেছিলাম ঈশানকে ড্যানিয়েলের ব্যাপারটা খোলাসা করবো, তাই না? জি। ছেলে তার আগেই আমাকে এসে সব বলে দিয়েছে আজ বিকেলে। কি বলেছে? ওকে প্রলোভন দেখিয়েছে নাকি বাবা মাকে দেখাবে, সেই থেকে তার মনে সন্দেহ। এরপর অনুসন্ধান করে যা পেয়েছে সব এসে আমাকে বলে দিয়েছে। মোনা অসহায় গলায় বলল, আচ্ছা বিপদে পড়লাম বলুন তো, আমার জন্য এমন হলো তাই না? কোথা থেকে যে ক্লায়েন্ট জুটলো কপালে। শোনো মোনালিসা, আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষায় ফেলেন। এই বিপদ হয়তো মনে হচ্ছে আমাদের জন্য অকল্যাণকর, তবে এতেও কল্যাণ আছে। নিশ্চয়ই আল্লাহ এর মাঝে কল্যাণ রেখেছেন। আমি দুশ্চিন্তা করছি না, তোমরা কেন ভাবছো? ভাববো না বলছেন? একদম না, কারণ ড্যানিয়েল পরোক্ষভাবে আমাকে আক্রমণ করতে আমেরিকা থেকে এসেছে, তোমাদের হাতিয়ার বানাতে চেয়েছে। সেই দিক থেকে ব্যর্থ। ওর কাজকর্ম নিয়ে আমরা সকলে খাটাচ্ছি বলে আমাদের এমন পেঁচানো লাগছে ব্যাপারটা। নিজের জালে নিজের বেঁচিয়ে যাচ্ছে। আমাকে আমন্ত্রণ করতে বলতে? ওর টার্গেট পলিটিক্যাল পাওয়ার নিজের দখলে আনা, যা আপাতত আমার কাছে। আমার অস্ত্র বিজনেস, কক্সবাজার হামলা থেকে শুরু করে সবকিছুতেই ওর হাত। একটার পর একটা চাল চেলে যাচ্ছে, বুঝতে পারলে? বড় বড় পলিটিশিয়ানরা ওর গুণগ্রাহী। কাকনের শ্বশুর এর মধ্যে অন্যতম। সে অনেক কাহিনী, বাদ তো এসব। না, আমাকে বলেন, সে আপনার পেছনে কেন লেগেছে? বিজনেসের জন্য এত কিছু? তুমি ড্যানিয়েলকে চেনো ওর ছদ্মনামে, আমি চিনি ওর বংশগত পরিচয়ে। ওর অন্য নাম দস্তগীর সানোয়ার খান। আমার দাদাজানের বড় ভাই সানোয়ার খানের দুইজন যমজ নাতি ছিল, খাস্তগীর সানোয়ার খান এবং দস্তগীর সানোয়ার খান। খাস্তগীর মারা গিয়েছে বেশ কিছু বছর আগে, আর দস্তগীর আমেরিকাতে ছিল। ওদের কিছু খারাপ দিক আছে যা ওরা চর্চা করে আসছে। আমার দাদের উপরেও করতে চেয়েছিল। তোমাকে সেদিন লঞ্চে বলেছিলাম না আমার পর্দাটা কেন আলাদা হয়েছিল তারা মেজ বউকে নিয়ে। এসব কিছু কুফরি চর্চার মাধ্যমে ওরা নিজেদের সব হাসিল করত, বশীকরণ করত। সেই সময়টা ছিল খানিকটা অন্ধকারাচ্ছন্ন। তাবিজ, দরবেশ, কুফরি, কালো জাদু এইসব তখন অহরহ চলত, যার প্রভাব পড়ে ফুপু আনারকলির উপর। জিন জাতি ক্ষিপ্ত হয়ে ফুপুর বিয়েই দিতে দিল না। সাথে সেই দাদির মৃত্যু হয়েছিল করুণভাবে। ও এখন আধুনিক কালো জাদু চর্চা করছে। মনে হচ্ছে রূপকথা শুনছি। রূপকথার মতো মনে এসব ভাবনা আনবে না। শেয়ার করেছি এই কারণে যেন বিপদে সৃষ্টিকর্তাকে স্মরণ করো। জীবনটা বৈচিত্র্যময়, অনেক কিছুই ঘটতে পারে চলার পথে। সবকিছু স্বাভাবিকভাবে নেবে, দেখবে আল্লাহ সহজ করে দিচ্ছেন। বাই দ্য ওয়ে, কি যেন সারপ্রাইজ আছে বললে না? ও হ্যাঁ, গেস্টদের বিদায় দিয়ে আসছি। আপনি রুমে যান, আমার জন্য গরম গরম কফি। আপনার জন্য গরম গরম কফি পাঠাচ্ছি। অপেক্ষায় থাকবো, তাড়াতাড়ি এসো কিন্তু। জি আচ্ছা জমিদার মশাই। ইমরান হাসল। রুমে প্রবেশ করতেই নাফিসের ফোন রিসিভ করতেই ভেসে উঠল পরিচিত দুই মুখ। হাম্মাদ সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাই। তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম। ওয়ালাইকুম আসসালাম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কাইফা হালুক হাম্মাদ ভাই? আলহামদুলিল্লাহ। আনাবি খায়ের ইমরান ভাই। এত খুশি কেন? কাজ হয়ে গিয়েছে? আলবাত, হাম্বাদ কাজ নিয়েছে, হবে না কেন ভাই? নাফিসের হাসি দেখে ইমরান প্রশ্ন করল, হাসিস কেন? নাফিস প্রত্যুত্তরে বলল, তো বুদ্ধি নিয়ে ঘুমাস কি করে ইমরান? আমি গতকাল থেকে দুশ্চিন্তায় ছিলাম কিভাবে এই ঝামেলা থেকে উদ্ধার হব। আর তুই এমন একটা পথ বললি, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। হাম্মাদ বলল, আমি তো অলরেডি খবর পাঠিয়েছি আমেরিকায়, ড্যানিয়েল বাংলাদেশে। ও জেল থেকে পালিয়েছে। ইমরান হেসে বলল, ওর সাথে গেম খেলতে হলে ওর টেকনিক ফলো করে খেলতে হবে, বুঝলি? আমেরিকান সরকার তো ওকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। ওই দেশে অকারেন্সের অভাব নেই। অবশ্য আমার কাছে নিউজ আছে ও যে এখানে এসে আমাদের জমিদার বাড়িটাকে ইলুমিনাতি রাজ্য বানাচ্ছে, তার পেছনে ইন্ধন দিচ্ছে আমাদের কিছু পলিটিক্যাল ফিগার। জায়গার দাম অনেক, ওখানে নাকি কোন নেতার ফ্যাক্টরি করবে। আসল কাহিনী অন্য, ওখানে সব চোরাচালানের সাম্রাজ্য বানাবে। এদেশের প্রচলিত একটা ব্যাপার হচ্ছে, কোনো পরিত্যক্ত বাড়িকে হন্টেড এরিয়া বানালেই সে বাড়ির মালিক ভয় পালাবে। আমাকে হয়তো দুর্বল প্রতিপক্ষ ভাবছে। অন্যদিকে এ বাড়ি হাসিল তো ওর জন্য আরো সহজ। ও জমিদার বাড়িরই ছেলে। ভেতরে যে বংশ পরম্পরা রীতিনীতি আছে তা যদি আমার পরিবার ধ্বংস করে তাহলে তো ঢেকেই পড়বে। সবাই ভাবে আমার অনুপস্থিতিতে এই বাড়ি ওর। আমি ওটাকে হিস্ট্রিক্যাল হেরিটেজ হিসেবে রেখে দিতে চাচ্ছি। ব্যবস্থা কর।
সব দায়িত্ব নাফিস তোর। ওই নেতাদের ফাইন্ড আউট কর। নাফিস হতবাক হয়ে বলে, মাস্টার মাইন্ড, তুই যে ওর এসব ব্যাপার ধরতে পেরেছিস, আমি তো তোকে পরের বার সেলুট করব। কি গেম খেলতেছে আল্লাহ। নিজের বংশের লোকদের আমার চেয়ে ভালো কে চিনবে বল? যত সব কুবুদ্ধি এদের মাথায় ঘুরে। আরেকটা ব্যাপার, ড্যানিয়েলের ঈদের 3য় দিন ওর একটা শো আছে। ওখানে গেলে ওকে পাবো? জি না, ও সামনে আসে না। ওখানে গেলে ওর শাগরেদদের পাবি। ও ভিড়ের মাঝে থাকবে। আমি কি ম্যাজিশিয়ান? বের করব কিভাবে? হাম্মাদ এবং ইমরান দুইজনই হাসছে। নাফিস ধমকে বলল, তোমরা হাসছো কেন? আশ্চর্য, আমি চলে যাচ্ছি। হাম্মাদ গলা ছেড়ে হেসে বলল, আরে নাফিস ভাই, রুখো যারা। ওকে ভিড়ের মাছ থেকে টেনে আনার দায়িত্ব আমার। তুমি শুধু ওকে ধরবে তোমার লোক দিয়ে, কিন্তু সাবধান, জাদুটোনাও করতে পারে তোমাকে। আশ্চর্য হাম্মাদ ভাই, কি বলো এসব? সবসময় আমাকে ঝামেলায় ফাঁসিয়ে নিজেরা আরামে থাকো। ইমরান সায় দিয়ে বলল, ও এখনো জানে না আমি ওকে চিনে ফেলেছি। তোমাদের এতটুকু গোপন রাখতে হবে। আমার বংশের অংশ তো, যে রূপে আসুক আমি চিনে নেব। তোমাদের কাজ শুধু ভিড় থেকে বের করে আনা, পারবে না? হাম্মাদ এবং নাফিস দুইজনই সায় দিল। হাম্মাদ বিদায়ের আগে বলল, ভাই, মেয়েটাকে কি করব? অবশ্যই আমার বাড়ি নিয়ে এসো কাল। আমার আদরের ভাস্তি, ওর বাবার সাথে সম্পর্ক যাই হোক, মেয়েটা নিষ্পাপ। তবে এটা ড্যানিয়েল ওরফে দস্তগিরের জন্য মেসেজ। আমার ছেলেকে বিপদে ফেলে আমাকে ফাঁসানোর চেষ্টায় ছিল। আমি ওর মেয়েকে ভালোবেসে ওকে আটকে দেব। দেখি কার শক্তি বেশি। জমিদার বাড়িতে ওই নিষ্পাপ মেয়েরও হক আছে। মেয়ের নাম নিয়ে বাড়িটা নিজের নামে করে নেওয়ার পরিকল্পনা আমি ভেস্তে দেব ওর। দেখি কি করে ওখানে ও এইসব কালো জাদু আর ইলুমিনেটের চক্কর চালায়। নাফিস নাক মুখ কুচকে বলে, জীবনে কত কি হ্যান্ডেল করলাম, বাকি ছিল এই তান্ত্রিক বাবা হাওয়া। এখন মনে হচ্ছে তান্ত্রিক ওঝা হয়ে ভূত জিন ধরবো। তোর সাথে থেকে সব অভিজ্ঞতা হচ্ছে। খুন করতে তো বলিনি, শুধু বলেছি ওকে ধরে আনবি, বাকি কাজ হয়ে যাবে। খুন করা কি কঠিন নাকি? এখন কঠিন। আগে যা অনায়াসে করতাম, এখন থাপ্পড় দিতেও হাত কাঁপে। হাম্মাদ চিন্তিত গলায় বলল, আমার মনে হচ্ছে ওকে আমেরিকার হাতে তুলে দেওয়া উচিত, নতুবা ডিরেক্ট শুট, বিকজ হি ইজ টু মাচ ডেঞ্জারাস। ডে বাই ডে হিজ পাওয়ার ইজ ইনক্রিজিং। এতক্ষণ অপেক্ষা কখনোই করতাম না যদি না তোমরা নিষেধ করতে। মাথা গরম করলে হবে না, আগে ধরো, এরপর বাকি কাজ। ওকে ধরাটাই ট্রিকি। কাল আমার বাড়ি এসো, দাওয়াত রইল। হাম্মাদ সায় দিল। ইনশাল্লাহ আমি আসবো। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাগিদ। গুনগুন করতে করতে কফির কাপ নিয়ে প্রবেশ করলো ইমরান জায়া। ইমরান কাপ হাতে নিয়ে হাসছে। ভালোই লাগছে সহধর্মিনীর গলায় গান। ফোন হাতে নিয়ে সকলের উইশ চেক করছিল, সেই সাথে স্ত্রীর চালচলন লক্ষ্য করছিল। দেখতে পেল ব্যালকনি থেকে দুটো অলকানন্দা ছিঁড়ে এনে টেবিলে রাখলো। আলমারি থেকে একটা বাসন্তী শাড়ি বের করলো। ভাবনায় ডুব দিল ইমরান। মোনা শাড়ি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। মিনিট 10 অতিক্রম করে বের হলো। পরিপাটি করে চুল বেঁধে খোপা করলো, ফুল গুজলো চুলে, হাতে কাচের চুড়ি। বেশ সুন্দর লাগছে সাজ শেষে। আজ অনেক দিন পর সাজলো। ইমরানের কাছে এসে পাশে বসলো, মাথা নুয়ে বলল, আমাকে কেমন লাগছে? থুতনি উঠিয়ে ইমরান জানালো, মাশাআল্লাহ, আমার মোনালিসা লাগছে। এটা সারপ্রাইজ। মোনা দুপাশে মাথা নাড়ল। ইমরান প্রশ্ন করল, তবে? ইমরানকে হাত বাড়াতে বলল চোখ বন্ধ করে। হাতের মুঠোয় গুজে দিল কিছু একটা। চোখ খুলে মুঠো খুলল ইমরান। নির্বাক শব্দহীন প্রতিক্রিয়া। হাতের মুঠোয় একটা স্ট্রিপ, যেটাতে স্পষ্ট লাল দুটো দাগ। স্তব্ধতা কামড়া জুড়ে। শক্তপোক্তভাবে আড়াল করার চেষ্টা করলেও ব্যর্থ হলো। গড়িয়ে পড়ল অনায়াসে চোখ বেয়ে জলটুকু। চশমা খুলে টিস্যু বক্স থেকে একটা টিস্যু নিয়ে চোখ মুছল। মোনার তখনও মাথা নত। মোনাকে বুকের সাথে চেপে ধরল। বুকের মাঝে ফুপিয়ে কেঁদে উঠল মোনা। ওষ্ঠ ছোঁয়ালো সহধর্মিনীর মাথার অগ্রভাগে। ভেজা কণ্ঠে এতটুকু আওড়ালো, ধন্যবাদ মোনালিসা, বুঝতে পারিনি শুকটুকে এত তাড়াতাড়ি ধরা দেবে। মোনা নাক টেনে মাথা তুলে বলল, আমার অনেক আগেই সন্দেহ হয়েছিল, তাই সাবধানে ছিলাম। ইমরান ভ্রুকুচকে বলল, তোমার পরিকল্পনা কি প্রথম দিন থেকেই ছিল? মোনা মুখে হাত দিয়ে হাসি চেপে ওপর নিচ পরপর মাথা নাড়ালো। ইমরান হেসে বলল, তাহলে তো ফুপু আর খালামার কাছে মাপ চাইতে হবে।
না বুঝিয়ে কত কি বললাম, অথচ বউ আমার প্রথম দিন থেকে প্ল্যানিং এ ছিল। বারে থাকবো না কেন? ঈশান আমার কাছে বোন চেয়েছে। ভ্রু উঁচিয়ে ইমরান বলে, বাহ, তাহলে তো হলেই, শুধু আমিই বেখবর। ইস, কোথায় বেখবর? কাছে আসার সময় তো সবটুকু দিয়ে ভালোবাসেন। বাসবো না বলছো? তুমি আমার কত সাথে থাকি তুমি জানো? ইচ্ছে তো করে বুকের মছে লুকিয়ে রাখি, সেই সাধ্য তো নেই। আপনি এত অকপটে সহজ ভাষায় কিভাবে প্রকাশ করতে পারেন মনের কথাগুলো? আমি মুগ্ধ হয়ে এজন্যই দেখি আপনাকে। ভালোবাসা হতে হবে সহজবোধ্য। যাকে বলা হয় সে যদি নাই বা বুঝলো, তবে তাতে সার্থকতা কোথায়? তোমার কাছে গোপন রাখার কোনো প্রয়াস নেই মোনালিসা। বলো, সুখবর কাকে কাকে দেবে? আপাতত বাবা, ঈশান এবং আপাকে। বেশি কাউকে বলা ঠিক হবে না। আমি বাড়ি থেকে বের হব না আগামী কয়েক মাস। ইমরান হাতের ফোন দিয়ে মিনহাজকে কল দিয়ে মোনাকে ধরিয়ে দিল। মোনা দুঃশব্দ উচ্চারণ করে লজ্জায় কিছু বলতে পারেনি, চুপ করে আছে। ইমরান হাতের ফোন নিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম বাবা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মুবারক। কি অবস্থা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুমি এলে না কেন আজ? আজ শরীরটা ভালো লাগছিল না, কাল ইনশাল্লাহ ভোরেই আসবো মনসুর আর নয়নকে নিয়ে। মিনহাজ ফোনে হেসে বলে উঠল। ইমরান ফোন এগিয়ে দিল। মোনা দ্বিধা কাটিয়ে বাবার সাথে গল্প করছে। ইন্টারকমে কল দিয়ে ইমরান বোন এবং ঈশানকে ডেকে নিল। খুশির খবর একসাথে দেওয়া হোক না হয়। রুম জুড়ে পায়চারি করছে, হাতে একটা চকলেট খেতে খেতে ভাবছে কি করা যায়। এই মুহূর্তে মনের কোণে অস্বাভাবিক ইচ্ছে উকি দিচ্ছে। বিয়ের আগে প্রেম করার স্বাদ ছিল শখের পুরুষের সাথে, তা পূর্ণ না হওয়াতে আফসোসের সীমা নেই। বারান্দায় দাঁড়িয়ে গেটের কাছে থাকা নিরাপত্তা দেওয়ালের উচ্চতা মাপল। মনে মনে ভাবছে এখান থেকে লাফ দিলে পড়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা কতখানি। ক্যালকুলেশন ঠিক করে রুমে ঢুকতেই দরজার সাথে হাত লেগে আওয়াজ হলো। ইমরানের ঘুম বরাবরই নাজুক। আওয়াজ শুনে পাশ ফিরে দেখে স্ত্রী নেই। বেডসাইড ল্যাম্প জ্বালিয়ে দেখে মোনা দাঁড়িয়ে দাঁত দেখিয়ে হাসছে। ঘুমের ঘরে ভাবছে বউটার মাথা ঠিক আছে, উঠে দাঁড়িয়ে আছে কেন, এভাবে হাসছে কেন। চোখ কচলে চশমাখানা চোখে দিয়ে প্রশ্ন করল, ইনশাল্লাহ একটা কথা ছিল। মোনা বরের পাশে এসে হাত ধরে বলে, ও ইমরান সাহেব, আমার প্রেম প্রেম পাচ্ছে, একটু প্রেম করি। ইমরানের মনে হলো ঘুমের ঘরে ভুল শুনেছে। টেবিলের বোতলের ছিপি খুলে গ্লাসে পানি ঢেলে পান করে মোনার দিকে তাকালো। মোনার ডান গালে আলতোভাবে হাত ছোঁয়ালো। পুনরায় প্রশ্ন করল, কি পাচ্ছে? প্রেম পাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পেল 3:30। স্ত্রীকে কাছে টেনে বলল, আদর লাগবে? তা তো লাগবেই, কিন্তু এখন প্রেম পাচ্ছে। যতখানি ঘুম চোখে ছিল পুরোটা ছুটে গিয়েছে। টান টান হয়ে বসে আদুরে গলায় বলল, প্রেম পায় কি করে সোনামণি? কি করতে হয় প্রেম পেলে? প্রেম করতে হয়। আমার কাছে আপাতত প্রেমের সংজ্ঞা হলো তোমাকে বুকে জড়িয়ে ঘুমানো। সকালে নামাজ আছে, বসো না। আমি পুচকুকে বলবো আপনি প্রেম করেননি। ইমরান কপালে হাত চাপড়ে ভাবছে আচ্ছা বিপদে পড়েছে। অসহায় গলায় বলল, আচ্ছা কি করতে হবে এখন? চলুন বাইরে যাব। আজকে যেহেতু চাঁদ রাত, দোকানপাট অনেকগুলো খোলা। আমি আর আপনি দেয়াল টপকে রাস্তার ওপাশে যাব। এরপর কিছুক্ষণ হাত ধরে হাঁটবো। কিছু খোলা পেলে খাবো, সুখ দুঃখের আলাপ সেরে আবার চলে আসবো। চক্ষু চড়ক গাছ ইমরানের। কি বলবে বুঝতে পারছে না। সুখ দুঃখের আলাপ করতে রাস্তায় যেতে হবে কেন? এত রাতে সুস্থ মানুষের মাথায় দেওয়াল টপকানোর বুদ্ধি আসে কি করে? বুদ্ধিহীন হয়ে বলল, বাইরে যাবে, প্রেম করবে, ভালো কথা। দেয়াল টপকাতে হবে কেন? গেট আছে না? আরে দেয়াল না টপকালে প্রেমের মজা পাবো কি করে? কাছে আসো। ইমরান মোনাকে কাছে টেনে কোলে বসিয়ে বলল, দেখো সুইটহার্ট, কয়টা বাজে? এর মাঝে তুমি কি ভুলে গেলে তুমি একা নাও? বেবি আছে না, সিঁড়ি অতিক্রম করাই তো তোমার জন্য বারণ। আর আমাদের এক একটা দেয়াল তো মিনিমাম 12 ফিট। আমারও আজকে মাত্র সেলাই খুলে দিল, পায়ে প্রেসার বাড়বে না? দেয়াল টপকানো দুজনের জন্যই বেশি ঝুঁকিপূর্ণ। এখন ডিসিশন তোমার, যাওয়া কি ঠিক হবে? মোনা কিছুক্ষণ চুপ করে থেকে এবার কাঁদছে। কান্না দেখে হতবিহ্বল ইমরান কাঁদতে কাঁদতে শুয়ে পড়ল। হতাশ ইমরান বিছানা থেকে নেমে পায়ে স্লিপার জোড়া পরে বলল, চলো যাব,
তাড়াতাড়ি ফিরবো কেমন? আপনার তো পায়ে ব্যথা। অনুরোধের স্বরে বলল, দেয়াল টপকাবো না সোনা, প্লিজ আরেকদিন। তখন আমরা সবাই মিলে দেয়াল টপকাবো, তুমি, আমি, ঈশান আর ঐশান, কেমন? আজ অন্য ব্যবস্থা করি। আচ্ছা। মোনা হাতে আধো খাওয়া চকলেট নিয়ে বের হলো। ইমরান সেদিকে তাকিয়ে বলল, মোনালিসা, তোমার চকলেট খাওয়ার ধরনটা পরিবর্তন করা উচিত। কেন কেন? এই জন্যই বাইরে খেতে দেই না। যেভাবে খাও, তোমার খাওয়া দেখে আরেকজনের লোভ লাগে। চকলেট এগিয়ে দিয়ে বলল, নিন, আপনিও খান। ইমরান ঠোঁট কামড়ে হেসে বলে, সময় হলে আমি খাবো, এখন তুমি খাও। সিঁড়ি দিয়ে কোলে তুলে নামাতেই মোনা বলল, আপনি বাড়িতে না থাকলে কে নামবে? ব্যবস্থা হবে। মোনা জানে কোনো না কোনো ব্যবস্থা ইমরান করে নেবে। যদিও বাড়ির সিঁড়ি সমতল, খাড়া নয়, মোনা নিজেই পারবে, তবুও মুহূর্তটা উপভোগ করতে চায়। বাড়ির সদর দরজা খুলে দেখলো গেটের সামনে লাইটটা জ্বলছে, চারিদিকে অন্ধকার। এত রাতে বউয়ের উদ্ভট খায়েশ মেটাতে ইমরান শরীফ সাহায্য করছে। কি দিনকাল এসেছে। গেটের সামনে দেখলো তিনজন কেয়ারটেকার গল্প করছে। এরা কি ঘুমায়নি? ইমরানকে দেখে তিনজনই লাফিয়ে উঠল, সাথে ম্যাডামও আছে। মোনা এদের দেখে বড় ঘোমটা টানলো। সালাম দিতেই ইমরান জানালো, গেট খোলো জোয়ারদার, আমি একটু বাইরে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরবো। জোয়ারদার কাচুমাচু করে বলল, স্যার এত রাইতে? সমস্যা নেই, আল্লাহ ভরসা। তোমরা পালাবদল করে ঘুমাও। এভাবে তিনজন জেগে থাকলে কাল শরীর খারাপ করবে তো। স্যার আমরা ঘুম থেকে উঠছি। ঠিক আছে। কোনো সমস্যা হলে কল দিয়েন স্যার। ঠিক আছে। মোনার হাত ধরে ইমরান বের হলো। শিরশিরে বাতাস, মন ছুঁয়ে দেওয়া শীতল আবহাওয়া। রাস্তার পাশে মাথা উঁচিয়ে থাকা জারুল গাছগুলো নড়ছে, পাতা উঠছে। মার্চ মাসটাকে সেলিব্রেট করতে ইচ্ছে করছে গান গেয়ে। মোনার হাতটা মুঠোয় পুরে হাঁটতে হাঁটতে বলল, লিটল ফেরি, গান শুনবে? মোনা লাফিয়ে উঠল। 100 বার। আস্তে, আগের মতো লাফালাফি করো না প্রিয়। মন যেন খারাপ না হয়, ঘুরতে বের হলাম। হাসি খুশি থাকো। আমার ভয় হয় যেভাবে তিরিং বিরিং করো, কখন কি অঘটন ঘটাও। ভেবেছিলাম বড় হয়েছ, না আমি ভুল ভেবেছি, এখনো আগের মতোই আছো। সরি, আর লাফাবো না। আপনি গান গেয়ে শোনান প্লিজ। খালি গলায় গেয়ে উঠল। নিজে কত শতবার গেয়েছে তার ইয়াত্তা নেই। রাস্তাঘাটে, অফিসে, রেস্টুরেন্টে বহুবার গাওয়া হয়েছে। অথচ আজ লজ্জা পেল মানুষটার মুখে গানটা শুনে। ইমরান মোনার দিকে তাকিয়ে গাইছে। ভেবেছিল হাঁটার রাস্তাটুকু ইমরানের দিকে তাকিয়েই গান শুনবে। এখন যে মাথা তুলতেই লজ্জা লাগছে। এই গান গেয়ে যে মানুষটাকে বিরক্ত করত, আজ মানুষটা এত বছর পর সেই গান শোনাচ্ছে। গানটা শেষ করে মোনার থুতনি ধরে ইমরান মুখখানা তুলে বলল, ভালো হয়নি মোনালিসা? নেই। চুপ করে যে। আশা করিনি এই গান গাইবেন। যতগুলো চ্যালেঞ্জ ছড়েছিলে সব করা বাস্তবায়ন করে ছাড়লে। চকলেট খেয়ে ছাড়লে, প্রেমে পড়তে বাধ্য করলে, বিয়েটাও আলহামদুলিল্লাহ হয়ে গেল। এখন সন্তানের বাবাও বানিয়ে ফেলছো ইনশাল্লাহ। এতটুকু করতে পারবো না তোমার জন্য? উর্দু শের শোনাই। वाह मोनालिसा वाह, जिंदगी जीना तो ऐसे जीना, नापसंद मर्द को भी पसंदीदा मर्द में तब्दील होना था, जिसकी जान आपकी शान में कुर्बान। मैंने प्यार किया, लोग मुझे गुनाह कहते हैं। मैंने प्यार किया, लोग मुझे गुनाह कहते हैं। इसमें मेरा कसूर क्या है? उन्हें भी तो पूछना चाहिए। मोहतरमा, आप इतनी खूबसूरत क्यों है? মোনার মুখে হাত। এভাবে প্রেম নিবেদন এই মানুষটার কাছে আশাই করেনি কখনো। যখন তোলপাড় করে তখন কথা বলতে ভয় লাগে, অথচ মাঝে মাঝে নিজের মন খুলে সামনে রেখে দেয়। মনে হয় যেন একটা খোলা বই, যে পাতা ইচ্ছে পড়া যাবে নির্দ্বিধায়। মজা করছেন না তো? এভাবে আপনি কখনো কথা বলেন না। মোনার হাত দুটো শক্ত করে ধরে বলল, একদম না। যে কোনো দিন বেঁচে আছি, এই হাত দুটো যেন সব সময় আমার চলার পথে পাই। এইটুকুই তো চাওয়া আল্লাহর কাছে। আর হ্যাঁ, মজা নয়, এটাই আমি। বাতাসও যেন আজ সায় দিচ্ছে কপত কপতির বৈধ প্রেমের। বাসায় ফিরতে ফিরতে ভোর। ফিরেই দুজন ফজরের সালাত আদায় করে নিল। মোনাকে ঘুম পাড়িয়ে ঘণ্টাখানেক ইমরান নিজেও ঘুমিয়ে নিল। এর মাঝে ঈশান এসে দরজায় কড়া নাড়তেই ঘুম ছুটে গেল। ছেলে পুরোপুরি তৈরি। ঘড়িতে 7টা। ইমরান তড়িঘড়ি করে উঠে ফ্রেশ হতে চলে গেল। সাদা পাঞ্জাবিতে বাবা ছেলেকে দেখতে চমৎকার লাগছে। ঈশান মাকে জাগায়নি, অপেক্ষা করছে মা ওঠার। বাবা বলে উঠল, প্রিন্স, মা ঘুমান, আমরা এসে কথা বলে নিব। সারা রাত ঘুমোয়নি। ঈশান বাবার দিকে তাকিয়ে বলল,
তোমার অনেক কাজ পাপা, এখন থেকে অফিসের কাজে সময় কম দিও। আমি যতক্ষণ বাসায় থাকি মাকে দেখব। তোমার কাছে আসলে একটু কম বকবে, জানোই তো মা একটু যত্ন চায়। ইমরান হাতে ঘড়ি লাগাতে লাগাতে কিঞ্চিত হেসে ছেলেকে বলে, তুমি সামলে নিও, আমি তো সময় পাই না। ও পাপা, আর ঠিক হলে না, আমি তো সামলাই। কতখানি সময় দাও মাকে। তুমি হাজবেন্ড হিসেবে খুবই পচা। আর পাপা হিসেবে? পাপা হিসেবে বেস্ট হলেই হবে না, হাজবেন্ড হিসেবেও হতে হবে। আমি চাই না আমার বোন কষ্ট পাক। বোন যে বুঝলে কি করে? মন বলছে। ভাই হলে? তাতেও সমস্যা নেই, দুজন মিলে তোমাকে আর মাকে জানাবো। ইমরান হাসছে ছেলের বাচ্চামো দেখে। দুজন সিঁড়ি দিয়ে নামতে নামতে কথা বলছে। নিচে সকলে অপেক্ষারত। হালকা সেমাই খেয়ে মিষ্টি মুখ করে বেরিয়ে পড়ল ঈদের জামাতের উদ্দেশ্যে। মুসলিম জাহানের তাৎপর্য দুটি উৎসব, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। 1 মাস সংযমের পর আসে ঈদুল ফিতর। সালাতের মধ্যে দিয়ে শুরু হয় উৎসবের আয়োজন। মসজিদ থেকে বের হয়ে সকলের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মিনাজি ইমরানের সাথে কথা বলতে বলতে প্রশ্ন করল, তোর কি শরীর খারাপ? ইমরান অন্যমনস্ক ছিল। ধ্যান ফিরে বলল, না তো, ঠিক আছে আমি। ঘুমাসনি সারা রাত? চোখ মুখ শুকনো লাগছে। দুশ্চিন্তা হচ্ছে। মোনালিসা এখনো ছোট, সব সামলে উঠতে পারবে কিনা, আমি ঠিক কতখানি যত্ন নিতে পারবো। মিনাজ হেসে বলে, আমার মেয়েকে আমি চিনি, ও দিব্যি সব সামলে ঘর মাতিয়ে রাখবে। নেক্সট ডেট কখন তোমার কেমোর? নেক্সট উইক। আর ভালো লাগে না রে, খুব কষ্ট হয়। কদিন থাকবো এভাবে? আল্লাহ ভরসা, কষ্টের পর আল্লাহ স্বস্তি দেন। চারিদিকে তোলপাড় ভাঙচুর। ঢাকার আবাসিক হোটেল রেস্টিনের 10ম তলার 904 নম্বর কক্ষে রক্তের গড়াগড়ি। একজন প্রাপ্তবয়স্কা নারীর হাত জখমি এবং সেই সাথে অল্প বয়স্ক ছেলের মাথা ফাটানো। অঝরে ঝরছে রক্ত। এদের হাসপাতালে নেওয়ার সাহস কারণ নেই। বারবার হাত করজোড়ে করে মাপ চাইছে, অথচ মনিবের হৃদয় প্রস্তর খণ্ডের দ্বারা তৈরি। তন্ন তন্ন করে খুঁজেও যখন নিজের বাচ্চা মেয়েটাকে পেল না, তখন স্বাভাবিক মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে হিংস্র জাদুকর ড্যানিয়েল ওরফে দস্তিগিরের। হোটেলের সিসিটিভি ক্যামেরা চেক করে যা বুঝল, সিস্টার অ্যাডমেরি মেয়েকে নিয়ে লনে হাঁটছিল। এরপর তারা গেটের বাইরে গেল। ফিরল অ্যাডমেরি একা, সাথে মেয়ে নেই। অ্যাডামেরি এবং ড্রাইভার রড্রিগেজের ভাষ্যমতে মেয়ে রোজলিপকে চোখের সামনে দিয়ে উঠিয়ে নিয়ে গিয়েছে কারা যেন। সেই অভিনব মুহূর্তের কোনো প্রমাণ মিলল না ড্যানিয়েলের। সন্দেহের তীরটা যার দিকে, তাকে ঠিকভাবে সন্দেহ করা যাচ্ছে না। আজ ঈদ, মেয়ের অপহরণ হয়েছে গত রাতে, অথচ সে জেনেছে কিছুক্ষণ আগে। যাকে সন্দেহ করবে সে জানেই না ড্যানিয়েলের মেয়ের সন্ধান এবং আসল পরিচয়। তবে কে করেছে এই কাজ? এই মেয়েই তার শেষ সম্বল। প্রথম দিকে মেয়ের জন্মের পর তার মায়ের সাথে যোগাযোগ বন্ধ করেছিল। যেদিন মেয়ের মুখ দেখল সেদিন থেকে আর ভুলে থাকতে পারেনি ছোট্ট পাখিকে। বেশ বার বেড়েছিল মারিয়া, তাই চিরতরে শেষ করে মেয়েকে নিজের করে নিয়েছে ড্যানিয়েল। হুড়মুড় করে বেরিয়ে পড়ল হোটেলের কামরা থেকে। ম্যানেজারের সাথে কিছুক্ষণ আগে খারাপ ব্যবহার করেছে। অথরিটিকে জানিয়েছে। সকলের এক কথা, হারিয়েছে তার মেয়ের গভর্নেন্সের কাছ থেকে, হোটেলের থেকে নয়। এই দায়িত্ব হোটেল নেবে না। মেয়ের উপর জাদুবিদ্যা খাটাতে পারছে না। এর একটাই কারণ, তার বন্ধু বা শত্রু কেউই জানে না মেয়ের কথা। এদিকে আধ্যাত্মিক শক্তি খাটাতে গেলে মেয়ের জীবন বিপদগ্রস্ত হতে পারে। রাস্তায় ছুটছে পাগলের মতো। জীবনে কোনো সম্পর্কের ভ্যালু দেয়নি, কিন্তু এই এক জায়গায় আসলে নিজেকে নিজের রূপে রাখতে পারে না। ভালোবাসার পিতা হতে বাধ্য হয়। কি খেয়েছে মেয়েটা রাত থেকে? মেয়েটা কি বেঁচে আছে? বাবাকে স্মরণ করছে না? খানবাড়ির লিভিং এরিয়াতে উৎসব লেগেছে। গল্প আড্ডায় মাতোয়ারা। হাম্মাদ এসেছে কিছু সময় আগে, সাথে নিয়ে এসেছে দন্তগিরের অবুজ কন্যা রোজলিপকে। সকলে ভেবে নিয়েছে ইমরানের বন্ধু হাম্মাদের মেয়ে। মেয়েটা চেয়ে চেয়ে দেখছে। ইমরান মেয়েকে দেখেই কোলে তুলে নিল, পাশে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। মেয়েটা কেমন শান্ত, কোনো হই হল্লা নেই। ইমরান মুখে তুলে একটু করে পায়েস দিচ্ছে, টুকটুক করে খাচ্ছে। ঈশান, সোহান সবাই আদর করছে।
মোনা ওপর থেকে নেমে এই মেয়েকে দেখে এগিয়ে এলো। কোলে নেওয়ার জন্য হাত বাড়াতেই চোখের পলক ফেলে মেয়ে দেখছে। যতটুকু ধারণা করা যাচ্ছে এই মেয়ে মানুষ চেনে না, যেখানে আদর পায় সেখানেই ঘেঁষে। এই যে এতক্ষণ ইমরানের হাতে অনায়াসে খেয়ে নিল, এখন মোনার কোল ঘেঁষে মোনার গাল ছুঁয়ে দিচ্ছে, চুড়ি ধরছে, শাড়ি ধরছে। সবাই দেখছে ব্যাপার। মোনা প্রশ্ন করল, মা তোমার আমাকে পছন্দ হয়েছে? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। হাম্মাদ বলে উঠল, ভাবিজি, she doesn't aware of this accent. মোনা জিভে কামড় দিয়ে বলল, সরি। পুনরায় বলল, ডু ইউ লাইক মি সুইটহার্ট? এবার কোথায় বাচ্চাটা বুঝলো। উপর নিচ মাথা ঝাঁকিয়ে সায় দিয়ে বলল, বিউটিফুল। আইরিন হেসে বলে উঠল। নয়ন সেই কথা মাটিতে পড়তে না দিয়ে সাথে সাথে বলল। ইমরান নয়নের দিকে ক্ষিপ্ত চোখে তাকাতেই লিভিং এরিয়া নিস্তব্ধ। মানে এতক্ষণে ঘটনা ছড়িয়েছে। ইমরানের দীর্ঘশ্বাস। একদিকে মনে হলো ভালোই হলো, মোনার যত্নে ঘাটতি হবে না। তবে নয়নের কথায় বিরক্ত হয়ে শান্ত স্বরে বলল, তোর এইজ প্রবাবলি আমার মতো, কথাবার্তা কেন এখনো টিনেজারদের মতো, সেন্সলেস টাইপ। বিব্রতকর কথাবার্তা কম বলবি। নয়নের মুখটা প্যাঁচার মতো করে চুপসে গেল। ইমরান উঠে দাঁড়ায়। ঠিক তখনই নয়ন বলে উঠল। ইমরান উঠে আসতেই মিনহাজ ডাকলো, বস্তু ও মজা করছে, সিরিয়াস হচ্ছিস কেন? মাথা ব্যথা করছে, তোমরা গল্প করো, আমি আসছি। আমি চলে যাব, বাসায় গেস্ট আসছে। আম্মা ফোন দিচ্ছে, তোরা বাসায় আয় সবাই। আব্বা আম্মা দুজনেই অপেক্ষা করছে তোদের একসাথে দেখার। ইনশাল্লাহ আসবো। ইমরান হাম্মাদকে বলল, হাম্মাদ ভাই, তুমি একটু বিশ্রাম নাও, রোজ থাকুক সবার কাছে, খেলা করুক। মোনা উঠে দাঁড়াতেই ফুপু শ্বশুরি বলে উঠল, ও বউ, সাবধানে যা। ইমন, ওরে ধর। ইমরান ঘাড় ঘুরিয়ে মোনার দিকে তাকাতেই মোনা লজ্জা পেল। এর মাঝে খালা বলে উঠল, শুইনা রাখবো, একটু সাবধানে চলবি। আর ইমরান, বউরে কটা মাস জ্বালাইস না বাপ, রাইতে সোহাগ করা লাগবো না এই কমাস। তোর বাপ ভালা ছিল, আপারে জ্বালায় নাই। উফ, তোর খালু একেবারে নাসর বান্দা ছিল। বউ হুন, এই বংশের পুলারা বহুত চালাক, পেটের বৃত্তে মায়েরে জ্বালায়, আগেই লাথি মারে। ইমন আর ইস্তু ও আপারে জ্বালাইছে, আইরিন জ্বালায় নাই। একটু খানা দানা ঠিক মতো করিস। উপস্থিত সকলের মুখ লটকে গিয়েছে। ইমরান স্তব্ধ হয়ে খালার দিকে চেয়ে আছে। নাকের গোড়া ফুলে উঠেছে, দাঁতে দাঁত লেগে গেছে। চোখ উঠিয়ে বোনের দিকে তাকিয়ে আছে ক্ষিপ্ত চোখে। নয়ন ঢোক গিলছে। এসব কথা বলার স্পর্ধা ইহজন্মেও এই বাড়ির কারো হবে না। এর মাঝে সোহান বলে উঠল, তাহলে তো জমা ছলেই ভালো, ছেলেটা দুষ্টুমি করলে মেয়েটা সামলাবে। ফুফু ধমকায় বলে, বউটার বয়স দেখছিস নাতি, এত অল্প বয়সে 4 বাচ্চা কেমনে সামলাইব? নয়ন ভ্রুকুচকে বলে, ইমন আর ঈশান আছে না? নয়ন তবদা খেয়ে বলে, বউ গো কাশে জামাই গো বাচ্চা গো মতনই সোহাগ পায়। সকলের মুখে রক্ত যেন গায়েব মুহূর্তেই। ঈশান বাবার দিকে তাকিয়ে দেখে বাবার নীরব খাম্বার মতো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। ছেলে লজ্জা পেয়ে সামনে থেকে চলে গেল। পিছু নিল সোহানও। মিনহাজ মনসুর উঠে দাঁড়ায়। এখান থেকে পালাতে পারলে বাঁচে। এই দুই বুড়ির মুখগুলো শুধু মুখ নয়, কামান এক একটা, যাচ্ছে তাই বলে। ফুপু মুখে পান দিয়ে বলে, বাপ জান মস্করা করতাছি, যা তুই ঘুমাইতে যা। অহন থেকে তো রাত জাগতে হইব। বউটার কখন কি লাগে, এই সময় বউরে খুশি রাখলে পরে বাচ্চাটা খুশি থাকবো না। ইমরান কথা না বাড়িয়ে চলে গেল। আর কিছুক্ষণ দাঁড়ালে মান সম্মান সব হারাবে। মোনা কাতর গলায় বলল, ফুপু, আপনাদের ছেলে রাগ করেছে। খালা বলে উঠল, তাও কি হইছে, তুই আসস কেন বউ? যা সোহাগ কইরা রাগ কমা। আইরিন ফুফু খালাকে ধমকে বলল, দুষ্ট গো, ও এরম তো ছিল না, বানাইছস কেন? কথাবার্তা কইতে চায় না, যা কয় মাইপা কয়। কথা কইতে পয়সা লাগে? এত কথা পেটের বৃত্তে জমাইলে একদিন বাস্ট হইব। বহুন
তুই কথা বেশি কইবি। পেটের বাচ্চাটাও একটু চঞ্চল হোক, আর ধাস পাইলে গালডা এরম পেশার লাহান কইরা রাখবো, দেখতে কেমন লাগে? হাম্মাদকে পুরো বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো ইমরান। নিজেদের পরিকল্পনা সাজিয়ে নিল ইতিমধ্যে। রোজলিপ মোনার বিছানায় ঘুমিয়ে পড়েছে। মেয়েটার মুখে অন্যরকম মায়া, কিছুক্ষণের মধ্যে সবার সাথে মিশে গিয়েছে। ওর অসুস্থতার কারণটা হয়তো অল্প বয়সে মা হারানোর ট্রমা থেকে হতে পারে। সব বাচ্চা তো একই রকম হয় না। ঈশানের ভাষ্যমতে রোজ খুবই উইক। মোনার রুমে এখন ঈশান, সোহান এবং মোনা তিনজনে মিলে কিছু একটা পাকাচ্ছে। ঈশানের মাথায় ঘুরছে ড্যানিয়েলকে জব্দ করার ফন্দি। এদিকে সোহানের পরিকল্পনা আরও ভয়ঙ্কর। সোহান চাইছে ড্যানিয়েলকে পুরোপুরি শেষ করতে। মোনা এই দুই ভাইয়ের কথা শুনে গালে হাত দিয়ে বলে, আমার মাঝে মাঝে মনে হয় আমি কোনো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ডনের বউ, আর আমার দুইটা মাফিয়া প্রিন্স আছে। আমি এদের দলের কুইন। সোহান প্রতিবাদ করে বলল, আজ থেকে আপনার সদস্য পদ প্রত্যাহার করা হলো বড় মামি। এই অসুস্থ অবস্থায় এসব নিয়ে ভাবার দরকার নেই। মোনা ধমকে বলল, দুজনেই চুপ থাকো, দুজনেই চুপ থাকো। অনেক ভেবেছো। এসব ভাবার জন্য তোমাদের মামা বাবা আছে। নিজেদের ক্যারিয়ার নষ্ট করতে হবে না। মারামারি আমার একদম মারামারি আমার পছন্দ না। সোহান বাবা নতুন প্রজেক্ট নিয়ে এগোচ্ছ, আর ঈশান কলেজ শুরু হবে ঈদের পর। ইন্টার লাইফটা কিন্তু অনেক কঠিন। ঈশান মুখ লটকিয়ে বলে, বাদ দাও তো মা, আবার পড়া, ওটা আমার এমনি হয়ে যাবে। ঈদের দিন এনজয় করো। অনেকটা মনের সাথে জোর খাটিয়ে এই বাড়িতে পা রেখেছে ইমরান। মোনা নিজেই প্রথমে আসতে চায়নি। মিনহাজ ইমরানকে ফোনে অনুরোধ করাতে সেই অনুরোধ অগ্রাহ্য করে মিনহাজকে অসম্মান করার মতো কাজ ইমরান করতে পারেনি। গাড়ি থেকে নেমে মোনা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। ঈশান এগিয়ে এসে বলল, মা চলো। ইমরান নিজেও থমকে আছে। মিনহাজ বারান্দা দিয়ে অতিথিদের দিকে ছুটে নেমে এলো মনসুর সহ। ওপরে এসে চুপচাপ লিভিং রুমে বসেছে সকলে। দাদি, দাদা, চাচি সবাইকে পেয়ে মোনা আজ ভীষণ খুশি। ইমরান নীরবে সব দেখছে, তার আপ্যায়নে ত্রুটি রাখছে না বাড়ির মানুষজন। এমন সময় কলিং বেল বেজে উঠল। সালমা দরজা খুলতেই দেখে মায়া দাঁড়িয়ে আছে। কেঁপে উঠল অন্তরাত্মা। মনে মনে ভাবল, আজই আসতে হলো। রাতে আসলেও তো পারত। তবুও জায়গা থেকে সরে ভেতরে আসতে দিল। ব্যাগ নিয়ে ঢুকেই লিভিং এরিয়াতে সকলকে হাসি ঠাট্টা করতে দেখল। নজরে পড়ল ইমরান এবং মোনাকে। মোনা একটা সন্দেশ খেতে খেতে বাবার সাথে গল্প করছিল বাবার পাশে বসে। মায়াকে দেখে দাঁড়িয়ে পড়ল, চুপচাপ ইমরানের পাশে গিয়ে বসল। এমন ঘটনায় মিনহাজ, নূরজাহান বেগম এবং মামুন সাহেব অবাক হলেও বাকিরা অবাক হয়নি। মায়া কথা না বলে চলে যাচ্ছে। পেছন থেকে সকলকে অবাক করে ইমরান ডেকে উঠল। মায়া। থমকে গেল ডাক শুনে। ঘাড় ঘুরিয়ে সালাম দিল। ইমরান সালাম নিয়ে বলল, কোথায় যাচ্ছ? বসো। না মানে ভাইয়া, আপনারা কথা বলেন, আমি একটু ফ্রেশ হয়ে। ইমরান একটু জোরে খানিকটা হেসে বলল, ভাইয়া। সালমা মুচকি হেসে বলে, এখন আগের সম্পর্ক থেকে বের হতে পারেনি। মাথা নত মায়ার। নূরজাহান বেগম এবং মামুন সাহেব আতঙ্কে আছেন, মেয়ে যদি কোনো কেলেঙ্কারি করে বসে তবে মান সম্মান আর কিছুই থাকবে না। ইমরান পরিবেশ সহজ করতে প্রশ্ন করল, তোমার হাজবেন্ড আসেনি? জি এসেছে, কি যেন একটা কাজ পড়লো, আমাকে আগে আসতে বললো। আচ্ছা, ফ্রেশ হয়ে বিশ্রাম নাও, আমরা উঠবো। অনেকক্ষণ হলো আসলাম, ভালোই হলো দেখা হয়ে গেল। ঈশান, মনসুর এবং সালমা অবাক হয়ে দেখছে। এত স্বাভাবিক ব্যবহার তো সেদিনের ঘটনার পর করার কথা নয়। মোনা একটি শব্দ উচ্চারণ করেনি, কারণ মোনা জানে ঠান্ডা মাথায় সমস্যা সমাধানে ইমরানের জুড়ি মেলা ভার। অনেকদিন পর ফুপুকে দেখে ইচ্ছে করছে ছুটে যেতে, সাহসে কুলাচ্ছে না। সহসা ইমরান নিজেই বলে দিল, মোনালিসা যাও, ফুপি থেকে দোয়া নিয়ে এসো। নতুন একটা স্টেজে পা দিতে যাচ্ছ, বড়দের দোয়া খুব দরকার। তোমার লাইফের খুব বড় অংশ জুড়ে তোমার ফুপি আছে। মোনা যেন এর জন্যই অপেক্ষা করছিল। শোনামাত্র ছুটি গিয়ে জড়িয়ে ধরল মায়াকে। মায়া এতটা আশা করেনি। চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। নূরজাহান বেগম আঁচলে চোখ মুছলেন। মিনহাজ হাসছে। বোনের মাঝে পরিবর্তনটা সে আসার পরই হয়েছে।
মনসুর সব জানিয়েছে। ভাইয়ের অসুস্থতার কথা শুনে সেই দিনই মায়ের মনে হয়েছিল জীবনটা খুব সংক্ষিপ্ত। ভাইও যদি মেয়েটার জীবন থেকে হারিয়ে যায় বাঁচবে কি করে। সারাদিন ভাইয়ের কাছে বসে কেঁদেছে। নিজের ভুল কতখানি বুঝতে পেরেছে মায়া নিজেও বুঝতে পারছে না, তবে সে চায় ভাই যে সুখে থাকুক। এখন আর কোনো মোহ তাকে টানে না। বর মানুষটাও খারাপ না। দেখতে দেখতে বিয়ের 4 মাস তো চলেই গেল। খানিকটা মানিয়ে নেওয়ার চেষ্টাও করছে। মোনাকে জড়িয়ে ধরে বলল, মুনিয়া, মা ভালো আছিস? কান্নার তোরে কথা আটকে আসছে মোনার। ওপর নিচ মাথা ঝেঁকে বলল, তুমি? তোকে দেখে ভালো হয়ে গেলাম। কি স্টেজের কথা বললো ইমরান ভাই। মোনা ইমরানের দিকে তাকাতেই ইমরান চোখের পলক ঝাপটে ইশারা দিল। মোনা দুচোখ মুছে হেসে বলল, তুমি ফুপু দাদিরা। মায়া সহ বাকিরাও অবাক। মিনহাজ হাসছে। দাদি এবং সালমার অজানা ছিল। জেনে ছুটে এগিয়ে এসে মোনাকে জড়িয়ে ধরল। এই বাড়িতে গোপন ছিল, সেটাও ফাঁস হয়ে গেল। এই দৃশ্যটা বাড়ির পুরুষদের এতটাই ভালো লাগলো, সবাই একসাথে বলে উঠল, মাশাআল্লাহ। মনসুর টেবিলের ওপর থেকে রসমালাইয়ের প্যাকেটটা খুলে সবার আগে ইমরানের মুখে গুজে বলল। ইমরান হেসে পুরোটা মুখে নিতেই ঈশান বলে উঠল, পাপা ভুলে গেলে তুমি সুগার খাও না। ইমরান টিস্যুতে মুখ মুছতে মুছতে মোনার দিকে তাকিয়ে বলল, একদিন খাওয়াই যায়, তাই না মোনালিসা? একে একে সবাই মিষ্টি মুখ করলো। মায়া আজ প্রাণ ভরে দোয়া করলো, মনে কোনো কষ্ট রাখেনি। ভাইজির সুখবর শুনে নিজের মনেও সুপ্ত বাসনা জাগ্রত হলো মা হওয়ার, একটা গোছানো সংসার করার। আজ স্বামী আসলে তাকে জানাবে বলে পরিকল্পনা কষে নিল আপন মনে। নিজের মাঝে এই পরিবর্তন আসা খুব প্রয়োজন ছিল, সেই সাথে ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। মিনহাজ উঠে দাঁড়ায় এবং বোন ও মেয়েকে বুকে জড়িয়ে বলে, এমনভাবে থাকিস সবাই, আমি যদি নাও থাকি আমার আফসোস নেই। মায়া কান্নাজড়িত কণ্ঠে বলল। ততক্ষণে মায়ের স্বামী এসেছেন। হাস্যের মেতে উঠেছিল বসার ঘর। মোনা সকলকে ও বাড়িতে যাওয়ার দাওয়াত দিল। বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে ঈশান বলল, পাপা আমাদের ঘোরা শেষ। ইমরান বলল, রাত হয়েছে তো, আর কোথাও যেতে চাও নাকি? মোনা গাল ফুলিয়ে দুগালে হাত দিয়ে বসে আছে। ঈশান মুখ ভেঙচি দিয়ে বলল, অবশ্যই, তুমি বলেছিলে আমাদের ফুচকা খাওয়াবে। রবিন বলে উঠল, জানতাম যাচ্ছ, তোমরা এমন কথাই বলবে। ইমরান পেছনে বসা স্ত্রী পুত্রের দিকে তাকিয়ে বলল, ফুচকাই তো খেতে চাও, তাই না? দুইজনই মাথা ঝাঁকায়। ইমরান সায় দিয়ে বলল, রবিন বাড়ি চলো, আজকে সবাইকে আমি ফুচকা বানিয়ে খাওয়াবো, চলবে? ঈশান মোনার চোখ চকচক করে উঠল। দুইজনে একসাথে হাই ফাইভ দিয়ে বলল, দৌড়াবে? টিকটিক করছে হাত ঘড়িটা। অপেক্ষার প্রহর আটকে যায়। মাঝে মাঝে মানুষকে ভ্রমে রাখাটা নিতান্তই আনন্দ নয়, বরং আত্মতুষ্টি। এই যে আপাতত সকলে জানে ছেলেটাকে আগলে রাখতে হবে, নতুবা তার উপর বিপদ আসতে পারে। অথচ ঘাড়ে বিপদ নিয়েই চলছে। আপন সত্তাকে প্রশ্ন করেও যখন উত্তর দিতে অক্ষমতা জানায়, তখন বিবেক সোজা সরল রৌখিক পথটাকে থামিয়ে মস্তিষ্কের বক্ররেখা অনুসরণ করিয়ে জানান দেয়, তুমি সাধারণ নও, তোমার রক্ত তেজদীপ্ত, তুমি কৌশলী। সরল পথ তোমার বাধা, কারণ ও পথে ছিটানো হাজারো কাটা। অনুসন্ধানী হও। হাতে থাকা ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করে কথা শেষ করলো। ধীরে ধীরে নির্জনতাকে বড্ড আপন মনে হয়। পায়চারি করছে কাঙ্ক্ষিত সংবাদের অপেক্ষায়। হাতের ফোনটা পুনরায় বেজে উঠতেই পূর্বের নাম্বার দেখে প্রশ্ন করল, খবর বলো। স্যার, আপনি যে ছবি পাঠিয়েছেন ওই ছবির সাথে লোকেশনের মিল পেলেও ওই রুমে থাকা ক্লায়েন্টের কোনো মিল নেই। তুমি নিশ্চিত? জি স্যার। ছবি পাঠাও। ছবি ভিডিও দুটোই পাঠানো হয়েছে। চেক করে কোনো হদিশ মিলছে না। প্রশ্ন করল, ওখানে কি আছে? আপাতত একজন অসুস্থ মহিলা এবং তার ছেলে আছে। আমার মনে হচ্ছে রুম নাম্বার ভুল দিয়েছে কেউ আপনাকে। সব ঠিক আছে? খোঁজ নাও ভালো করে, ওদের কোনো ছোট মেয়ে ছিল কিনা। ছিল একটা রুমে, তবে মেয়েটা নেই। দুদিন আগে কিডন্যাপ হয়েছে। সেই ক্লায়েন্টও নেই, কিন্তু এদের সাথে কোনো সম্পৃক্ততা নেই বলে হোটেল কর্তৃপক্ষ জানালো। ঠিক আছে। কিছু একটা ভেবে ফোনের ভিডিওটা চেক করে পুনরায় বলল, আচ্ছা,
409 যাও তো, ওখানে কে কে থাকে দেখো তো। স্যার আপনি তো বললেন 10 তলা, তবে এখন 5 তলায় কেন যাব? 10 তলার 409 যাও। মানে? তুমি আমাকে যেই রুমের ছবি ভিডিও দিয়েছো তার পাশের রুমের নাম্বার এমন অদ্ভুত কেন? সবগুলো 9 দিয়ে শুরু, শুধুমাত্র পাশেরটাই 4 দিয়ে। তড়ি করে করে হাসান ফোনের ছবির সাথে মেলালো। ফোনের মাঝে চিৎকার দিয়ে উঠল, ওহ মাই গুডনেস! স্যার ওরা আমাকে 905-এ কেন নিয়ে গেল? আমি তো 904 বলছি। কারণ কেউ যদি 904-এ যেতে চায় হয়তো 905-এ নিতে বলা হয়েছে। তাহলে 904 কোথায়? এই 409 কি? তবে কি হোটেল কর্তৃপক্ষ গাবলা পাকাইছে?